নমস্কার। পুরনো কলকাতার গল্প সোসাইটি ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটি বিশেষ দিন এই কারণে আমাদের পুরনো কলকাতা সোসাইটির পক্ষ থেকে যে দুজন বিশিষ্ট শিল্পীকে আমরা একটা জায়গায় আনতে পেরেছি এবং এক্ষেত্রে আমাদের আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে যে সঞ্চালনার কাজটা করতাম সেই দায়িত্বটা আমরা এখন বিশ্বনাথ দাশগুপ্তর হাতে ছেড়ে দিয়েছি। বিশ্বনাথ দাশগুপ্ত সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। আপনারা প্রতিদিন আমাদের ফেসবুক পৃষ্ঠায় যে ছবি অর্থাৎ যে স্কেচ যে পেন্সিল ওয়ার্কটা আপনারা দেখতে পান সেটা বিশ্বনাথ দাশগুপ্তর হাতের একেবারে সৃষ্টি বলা যায়। সুতরাং এই মানুষটিকে আজকে আমরা এনেছি আরেকজন বিশিষ্ট মানুষের সাক্ষাৎকার নেওয়ার জন্য। তিনি হলেন প্রকাশ দাস। প্রকাশ দাস আমাদের সামনে বসে আছেন, বিশিষ্ট শিল্পী। আমরা প্রকাশ দাসের বাড়িতেই রয়েছি। কথোপকথন শুরু হোক, আপনারা দেখতে থাকুন আর আপনাদের মূল্যবান মন্তব্য দেবেন এবং এই আজকের লাইভ কি রকম লাগলো সেটা জানাবেন এবং এই লাইভের অংশটা আমরা আগামী দিনে হয়তো খুব শীঘ্রই আমাদের ইউটিউব যে পেজ আছে সেখানে আমরা দিয়ে দেবো। বিশ্বনাথ দা, আপনার হাতে ছেড়ে দিলাম। নমস্কার জয়ন্তবাবু। পুরনো কলকাতা গ্রুপ এবং পুরনো কলকাতা গ্রুপ সোসাইটির সমস্ত সদস্যদের আজকের এই বিশেষ সান্ধ্য অধিবেশনে সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা উপস্থিত থাকুন। আজকে একটি বিশেষ দিন। পুরনো কলকাতার গল্প বলতে শুনতে আজকে আমরা এসেছি এমন একজন মানুষের সঙ্গে যিনি আমাদের দেশের শিল্প জগতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং একজন মহিরুহ বলতে যা বোঝায় উনি তাই। একটি বিখ্যাত বই আছে, দ্য লাস্ট অফ দ্য মহিকানস। আমি বলবো শিল্পী প্রকাশ দাস ইজ ওয়ান অফ দ্য লাস্ট অফ দ্য মহিকানস। কারণ উনি যে ধারায়, যে রীতিতে, যে সাধনার সঙ্গে শিল্প সাধনা করেছেন, শিল্প রচনা করেছেন, সেটা আজকের দিনে বিরল। 1932 সালে শ্রী দাসের জন্ম। ছেলেবেলা দর্জিপাড়া অঞ্চলে, ছেলেবেলা কেটেছে কুমোরটুলি অঞ্চলে। তারপর 1950 সাল থেকে ব্লকম্যান স্ট্রিটে থেকেছেন। তারপর কলকাতা চারু ও কারু মহাকলা বিদ্যালয়, গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছেন 50-এর দশকে। প্রকাশবাবুর পিতা একজন স্বনামধন্য চিত্রশিল্পী ছিলেন। প্রকাশবাবু পরবর্তীকালে বিভিন্ন ভাবে দারুণ ইন্টারেস্টিংলি নিজের জীবনযাপন করেছেন এবং আমাদের দেশের পোর্ট্রেট পেইন্টার বা প্রতিকৃতি শিল্পী হিসেবে যে কয়েকজন পুরোধা শিল্পীর নাম করা যায় তাদের মধ্যে অন্যতম শ্রী প্রকাশ দাস। আজকে শ্রী দাসের সঙ্গে আমরা কথা বলবো। নমস্কার স্যার। আজকে পুরনো কলকাতার গল্প এবং পুরনো কলকাতার গল্প সোসাইটির তরফ থেকে আমরা আপনাকে সাদর আমন্ত্রণ জানাই এবং অভিনন্দন জানাই এবং আমরা কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাদের জন্য এই সময়টুকু দিচ্ছেন। আপনার জন্ম 1932 সালে। তখন কলকাতা ভারতবর্ষ একটা অন্য জায়গায় ছিল। আপনার ছোটবেলা সম্বন্ধে যদি একটু কিছু বলেন আমাদের প্রথমে অল্প করে। আমার ছোটবেলা কলকাতায় কেটেছে, কলকাতায় জন্ম, কলকাতায় কেটেছে। 7 বছর 8 বছর বয়সে তখন যখন বম্বিং এর সময় জাপানিরা সমস্ত কলকাতা বম্বিং আরম্ভ করে, সেই সময়টাতে আমরা কলকাতায় ছিলাম না। আমরা দেশে পূর্ববঙ্গে আমাদের বাড়িতে, আমাদের একটা বাড়ি ছিল, সেই বাড়িতে আমরা যাই এবং সেখানে 6 বছর 1946-এ আবার কলকাতায় চলে আসে। আপনি যখন কলকাতা থেকেছেন আপনি কি হাওড়া ব্রিজ আমরা দেখেছি। হাওড়া ব্রিজ 1945-এ ওপেন করেছে এবং সেন্ট্রাল অ্যাভিনিউ, সেখানে সেন্ট্রাল অ্যাভিনিউটা তৈরি হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউ ছিল না ওখানে। আর সেখানে পাঞ্জাবি বাস
ডবল ডেকার বাস ছিল, এবং ঘোড়ায় টানার ট্রাম আমরা দেখিনি, কিন্তু আমরা শুনেছি। কিন্তু ট্রামের ফার্স্ট ক্লাসে আমরা উঠতে পারতাম না। আচ্ছা ফার্স্ট ক্লাসে ছিল সব সাহেবদের জন্য, আচ্ছা আর সেকেন্ড ক্লাস আমাদের জন্য। আচ্ছা ওই আমরা সবসময় সেকেন্ড ক্লাসে যাতায়াত করতাম। আচ্ছা। ফার্স্ট ক্লাসে আমরা উঠতে পারতাম। যেদিন আমাদের ভারতবর্ষ স্বাধীনতা পেল 1947-এর 15ই অগস্ট, কোন স্মৃতি? হ্যাঁ, বললো স্বাধীনতা যখন পেল তখনকার স্মৃতি আমাদের কাছে তার আগে যে স্মৃতিটা আছে 46-এর সেই মুসলমানের রায়ট, সেই রায়টের সেই ব্যাপারটা সাংঘাতিক, অত্যন্ত মর্মান্তিক এবং ভীষণ। সেখানে আমার দুজন ফটোগ্রাফারের কথা মনে পড়ে ভীষণ ভাবে। একজন হচ্ছে সুনীল জানা, হ্যাঁ, সুনীল জানা, আর মার্গারেট ব্রুক হোয়াইট। মার্গারেট ব্রুক হোয়াইটের সেই ছবি যদি দেখো তাহলে দেখবে সেই উপরে ছাদের থেকে সব ডেড বডি, সেগুলো এখনো যদি সেসব আমরা দেখেছি। লাইফের ফটোগ্রাফার খুব সম্ভব, লাইভের ফটোগ্রাফার ব্রুক হোয়াইট। লাইভটা তো এখন মানে তো টাইম কোম্পানি কিনে নিয়ে, এবং সেটা সব সুনীল জানার বাড়িতে উনি থাকতেন। আচ্ছা। এবং সেখানে ওরা গান্ধীজির যত ছবিগুলো দেখবে, পোর্ট্রেট গুলো সব অধিকাংশই মার্গারেট ব্রুক হোয়াইট। আচ্ছা। এবং সেই সময়টাতে কার্তিয়ার প্রেসও ছিল। কার্তিয়ার প্রেসও মহারথী ফটোগ্রাফি, সেই মডার্ন ফটোগ্রাফি জনক, মানে সেই অপূর্ব, অসাধারণ, মানে অসাধারণ। এখন আমরা সেই আমাদের ব্লুমিংটা কিন্তু সেখান থেকেই হয়েছে, সেখান থেকে সেসব দেখেছি, সেইগুলো দেখে। প্লাস জয়নুল আবেদিন, ডেফিনেটলি জয়নুল আবেদিন এবং চিত্তপ্রসাদ। ওই চিত্তপ্রসাদের একটা ছবি আমার এই যেখানে রয়েছে, দেখো। আচ্ছা, আপনি কি চিত্তপ্রসাদ, জয়নুল আবেদিন এদেরকে সামনাসামনি কাজ করতে দেখেছেন? না, এদের সামনে, হ্যাঁ, চিত্তপ্রসাদ তো ওই আমার ছবিটি এঁকেছে। আমরা একটু দেখাই। স্বনামধন্য চিত্রকর চিত্তপ্রসাদ প্রকাশ বাবুর এই পোর্ট্রেটটি এঁকেছিলেন এবং একে প্রকাশ বাবুকে এই পোর্ট্রেটটি উপহার দিয়েছেন। এটা একটা অসাধারণ স্মৃতি। এবং 1966 চিত্তপ্রসাদ মানে চিত্তপ্রসাদ ইজ অ্যান ইনস্টিটিউশন বাই হিমসেলফ। আমরা সবাই চিত্তপ্রসাদের নতুন করে পরিচয় দেওয়ার আর কিছু নেই। আমরা এই মানে একদম অত্যন্ত রেয়ার এই ফটোগ্রাফ, এই পেইন্টিং, পোর্ট্রেট, এটা আমরা আজকে দেখতে পেলাম শ্রী প্রকাশ দাসের সৌজন্যে। হ্যাঁ স্যার, যে কথাটা আমি দিয়ে শুরু করেছিলাম, আপনার বাবা চিত্রশিল্পী ছিলেন, আপনার বাবার পরিচয় যদি একটু দেন, সেইটা যদি আমরা একটু কথা বলি। আমার বাবা চিত্রশিল্পী ছিলেন, তখন মুকুল দে ছিলেন তখন। কিন্তু বাবা খুব ভালো হাত ছিল, কিন্তু বাবা টেম্পারামেন্টটা একটু গন্ডগোলে ছিল। মানে টেম্পারামেন্টটা মানে কি, সব স্বাধীন চিন্তা ছিল বেশি। কিন্তু মুকুল দে যেহেতু সেই রবীন্দ্রনাথের গ্রুপের, শান্তিনিকেতনের গ্রুপের তখন উঠেছিল, তখন শান্তিনিকেতনের টাইপ অফ পেইন্টিংটাকে আর্ট কলেজে চালাবার বেশি চেষ্টা করে, বেঙ্গল স্কুলে। আর অতুলবাবু তখন হননি, তো অতুলবাবুকে প্রিন্সিপাল করানোর জন্য মুকুলদের সঙ্গে একটু লড়ালড়ি হয়েছে। সেটা অবশ্যই আমরাও করেছি। চিন্তামণি কর, আর ওই যে স্কাউটার যে ভদ্রলোক ছিলেন প্রদোষ গুপ্তের সঙ্গে একটা ভীষণ ছিল তখন। আমরা চিন্তামণিকে মানে একটু সাপোর্ট করেছিলাম, মানে এটা ইউনিয়ন থেকে। সেজন্যই চিন্তামণি কর আমাদের হয়েছিলেন। কিন্তু বাবা অতুলবাবুকে করতে পারেননি। করতে না পারাতে তিনি একটু খারাপ ব্যবহার করেছিলেন কলেজে। যাই হোক, সেই খারাপ ব্যবহারটা আমি এখানে বলতে চাই না, ঠিক আছে, কিন্তু তার জন্য তাকে
অবনী সেনকে, গোবর্ধন দাসকে, আচ্ছা। এরকম 5-6জনকে এক্সপেল করে এক্সপেক্ট করে দাও। আমি জানো না, আমরা সেই ঘটনা শুনেছি। অবনী সেন, হ্যাঁ, অবনী সেন, গোবর্ধন দাস, হ্যাঁ। এরা তো এক একজন মহিরু এক এক। হ্যাঁ, সব প্রত্যেকে। আচ্ছা। এবং আমার বাবা তিনিও খুব ভালো মানে শিল্পী শিল্পী। হ্যাঁ। তো আপনি বাবাকে দেখি কি শিল্প জগতে না, এলেন? আমি বাবাকে দিয়ে শিল্প চর্চায় আসিনি, কারণ বাবার সঙ্গে আমার ঠিক সেরকম বাবা কলকাতায় থাকতেন, আমরা দেশে থাকতাম। আচ্ছা। বাবা এখান থেকে করতো, আচ্ছা। কখনো কখনো হয়তো করতো। আর সেই সময়টাতে মানে আমরা দুটো জিনিস শিখেছি, যে হাফ প্যান্ট হ্যাঁ, আর চটের হাফ প্যান্ট এবং চটের জামা। জমা। আচ্ছা, আচ্ছা। তখন কাপড়ের ভীষণ অভাব ছিল। মিলের কাপড়ের অভাব। আচ্ছা, মালিক, তুমি যদি মালিক বন্দ্যোপাধ্যায়ের গল্প পড়ো, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি দেখবে তখন সুতোর বড্ড অভাব ছিল। সুতোর বড্ড অভাব, obviously, হ্যাঁ। মানে কোন তাঁতিদের, কানাই তাঁতি বলে একটা গল্প আছে, পড়ে দেখবো, অসাধারণ। অসাধারণ। এখন সেইভাবে আমাদের দিনগুলো চলছে। সেই সময়ই আমরা রেশন শব্দটা শুনলাম। আচ্ছা, প্রথম রেশন শপ। প্রথম রেশন, সেই রেশনে আটা এবং রেশনে চাল দেওয়া শুরু হলো। হ্যাঁ, হ্যাঁ। আগে আমরা চিন্তাই করতে পারতাম না রেশনটা কি, আচ্ছা। সেটা গিয়ে আনতে হতো। এখন সেই রকম দুরবস্থার মধ্যে আমাদের অনেক দিন কাটে, এবং 46-এ আমি ওখান থেকে কলকাতা চলে আসি। আচ্ছা। আমার বাবাও 46-এর আগেই চলে এসেছিল, 45-এ চলে এসেছিল একা, এবং একা থাকতেন। আমি চলে এলাম তখন আমার মামার বাড়িতে, যেখানে কোথায় ছিল মামার বাড়ি? গড়ানহাটা। গড়ানহাটা। আচ্ছা, আচ্ছা। ওখানে মামারা থাকতেন। সোনার উপর কাজ করতে, আচ্ছা। এনগ্রেভিং হ্যাঁ। করতে, হ্যাঁ, হ্যাঁ। ওদের পাল্লায় এসে পড়লাম। আচ্ছা। সেখানে থাকা হলো। তারপরে 1947-এ 46-এ কুমারটুলি, 1 নম্বর কুমারটুলিতে মদনমোহনতলার উল্টো দিকে আমরা বসবাস করতে একটা ঘর ভাড়া করা হলো। আচ্ছা। সেখানেই থাকলাম। আচ্ছা। সেখানে থেকে ওই কুমারটুলিটা কাছে ছিল, ওখানে প্রায়ই আমরা সব গিয়ে মাটির মূর্তি গড়াটা দেখতাম। আচ্ছা। এবং নিজেও মাটির মূর্তি করতাম। আচ্ছা। ওখানে অনেক মাটির মূর্তি করেছি, এবং মাটির মূর্তি, পোর্ট্রেট এবং অন্য মূর্তি, দেবী মূর্তি, এগুলো সমস্ত করেছি। এবং করাতে সেই মূর্তি গড়ার একটা অভিজ্ঞতা আছে। আমাকে এখনো যদি কেউ মূর্তি করতে দেয়, আমি করে দেবো। মানে আই হ্যাভ দ্যাট, মানে ন্যাচারাল এবিলিটি। সেই বিদ্যা আছে। তো সেই অবস্থান থেকে ঠিক তখনই 46-এর রায়টটা। আচ্ছা। এবং রায়ট যেদিন হলো সেদিন তো সাংঘাতিক কাণ্ড। সেখানে মানে মদন মোহনতলার পাশে সেখানে একটা গুন্ডাকে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে রেখেছিল মেরে। আচ্ছা। আর বড়বাজারের দিকে লেক মার্কেটে ভীষণভাবে আগুন জ্বালিয়ে দিয়েছিল মুসলমানদের কাছে। এখন এই অবস্থাটা খুবই হয়েছিল। তখন সে শেষ 3 দিন পরে শহীদ সুরাবতী সাহেব এবং শরৎ বসু এরা একটা আবেদন জানাবে। বেরোলেন কলকাতায়। কলকাতা বেরিয়ে তারা শান্তি মিছিল করলেন। হ্যাঁ। সেই শান্তি মিছিলেতে আমরাও যোগ দিয়েছিলাম তখন। আচ্ছা। তখন সেই সময়টাতেই আমি সুকান্ত ভট্টাচার্য কিশোর বাহিনীতে আর অসাধারণ। সেই সুকান্ত দা যেদিন মারা যায় হ্যাঁ। সেদিনই একটা ভীষণ দৃশ্য, মানে কাশীমিত্র ঘাটেতে তাকে পোড়ানো হলো। আমরা সবাই গেলাম। মাত্র
কত 20 বছর বয়স, 21 বছর বয়স। 21 বছর বয়স। সেই দৃশ্যটা আমাদের অনেকদিন এই করেছে। যাই হোক, আমরা সেই কিশোর বাহিনীর মেম্বার ছিলাম। সেখান থেকে এই গ্রুমিংগুলো আমার এই যে পলিটিক্স এবং নানা রকম রিজন এবং বুদ্ধি টুদ্ধি ইত্যাদি এইগুলো সমস্ত মানে আরম্ভ হলো, গ্রুমিং একটা হলো। হ্যাঁ, কিন্তু ছবি আঁকার ব্যাপারটা কিন্তু আমার একটু অন্যরকম ছিল। হ্যাঁ, সেটাই। কারণ ছবি আঁকাটা আমার বাবার সঙ্গে, বাবা যেহেতু আমাদের সঙ্গে খুব একটা সঙ্গ দিতেন না, সেহেতু আমার জেঠিমা ছিলেন খুব মানে এই গ্রাম্য পদ্ধতিতে আলপনা টালপনা করতে, মানে ফোক আর্টের বিভিন্ন জিনিস। ফোক আর্ট নয়, ফোক আর্ট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আলপনাটা ঠিক। এই পিডি চিত্র, আচ্ছা, পিডি চিত্রটা, পিডি চিত্র আপনার বিয়ের যে সময় করতে পারতেন। হ্যাঁ, সেগুলো উনি করতেন আর আমি বসে দেখতাম। দেখতে দেখতে উনি বলছেন কত, আমিও করতাম। সেটা প্রায় ওর মতনই হতো। এই আরম্ভ হলো আচ্ছা ছবি আঁকার দিকে, ছবির দিকে নজর দেওয়া। আচ্ছা, তারপরে তো স্কুলে প্রায় ছাত্রদের ছবি এঁকে দিতাম। কোন স্কুলে পড়তেন স্যার? বাগবাজার হাই স্কুল। বাগবাজার হাই স্কুলে পড়তেন। আচ্ছা আচ্ছা। তো সেখানে বন্ধুদের সব ছবি এঁকে দিতেন? বন্ধুদের সব ছবি এঁকে দিই। তারা সেটা আমার এক বন্ধু ছিল গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা। সে আমার ভীষণ বন্ধু। আচ্ছা। সেও খুব এনকারেজ করতো এই ছবি আঁকতে, ছবি আঁকতে, আঁকার জন্য ভীষণ আমাদের উৎসাহ দিয়েছিল সে। তখন পোর্ট্রেটটা বুঝি না। আচ্ছা, কিন্তু পোর্ট্রেটটার ব্যাপারটাতে আসবো পরে। হ্যাঁ, পোর্ট্রেটের ব্যাপারটা আমরা একটু পরে আসবো। এটা পরে আসবো। তো আপনি কিভাবে কখন ডিসিশন নিলেন যে গভর্নমেন্ট আর্ট কলেজে পড়বেন? গভর্নমেন্ট আর্ট কলেজে পড়বো এটার ডিসিশন নিলাম 1950 সালে। বাগবাজার থেকে শক স্ট্রিট বলে একটা জায়গা, সেন্ট্রাল ক্যালকাটায়, এসএন ব্যানার্জি রোডের মোড়ে, সেখানে একটা টালির ছাদ, তিনতলার উপরে একটা ঘরেতে এসে হাজির হলাম। কারণ আমরা ডিফল্টার হয়ে গিয়েছিলাম, আমরা মানে পেমেন্টটা করতে পারিনি বাবা। দিস ওয়াজ দি রিজন, যার জন্য আমাদের ওইখানে চলে আসতে হয়। এবং সেখানে সেই বাড়িটা এখনো আছে, সেই বাড়িটা এখনো সে আমার বাবার নামেই আছে। আচ্ছা, 77-78 বছর। আচ্ছা, এবং আমার বোন বাস করে। আচ্ছা। তো সেখান থেকে 1950 সালে 51 সালেতে আর্ট কলেজে ভর্তি হই। আচ্ছা, আর্ট কলেজে ভর্তি হওয়ার স্মৃতি কিছু মনে আছে? হ্যাঁ, ভর্তি হওয়ার স্মৃতি মনে আছে। সেখানে অনেক ইন্ডিয়ান আর্ট কলেজের অনেক বন্ধু বান্ধব হয়েছিল। হ্যাঁ হ্যাঁ। সেখানে বাবা বলেছিল যে কি দরকার আছে, তুই এমনি ছবি আঁকতে পারলেই তো হয়ে যায়, আচ্ছা, কোনো ডিগ্রি কিছু দরকার নেই। হ্যাঁ। কিন্তু আমি সেটা খুব একটা মনে হয়নি। আমি সেখানে ভর্তি হয়েছিলাম, কিন্তু ভর্তি হয়ে তো টাকা তো দিতে হবে। তখন 3 টাকা ভাড়া ছিল, 3 টাকা মাইনে। 3 টাকা মাইনে গভর্নমেন্ট আর্ট কলেজে? 3 টাকা তখন অনেক, 3 টাকা অনেক। হ্যাঁ, তখন 3 টাকা অনেক, 3 টাকা ছিল। সেই সময় নির্মাল্য নাগ, ও তখন আমার ক্লাসমেট ছিল। আচ্ছা, নির্মাল্য নাগ আরো কয়েকজন আচ্ছা, আমার ক্লাসমেট ছিল। এবং আমার ভীষণ খুব ক্লোজ, মানে ক্লোজ ফ্রেন্ডদের মধ্যে একজন, যারা স্টাডি পার্টি, যারা একটু ভালো কাজ করতো। এখন সেখানে সবসময় একটু ভালো কাজ করা লোকগুলোই আবার যারা ভালো কাজ করে না তাদের একটু দেখাতে মাস্টার বলে দেয়, এই ওর কাজটা একটু দেখে দিত। দিস ওয়াজ দি ট্রেনিং। আচ্ছা, আমার ট্রেনিংটা সাধারণত ঠিক এইভাবেই হয়েছে। আর তারপরে
সেখানে আমি বেশি দিন থাকতে পারিনি, কারণ কি আমার টাকার দরকার, ফ্যামিলিতে বাবা কিছু করে না, খুব অভাবে সংসারটা কাটছিল। সেই কারণে আমি কি বলবো, কাশিতে মনি রায় বলে আমার বাবার বিস্তৃত ভাই, আচ্ছা, তিনি ওখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ইন্সট্রাক্টর ছিলেন। আচ্ছা, উনিও ব্যায়াম করতেন, ভীষণ ব্যায়ামবীর মনি রয়, আচ্ছা, বিখ্যাত মানে বডি বিল্ডার। আচ্ছা, তিনি আমাকে বললেন তুই এখানে চলে আয়। ওখানে গিয়ে একজন ফটোগ্রাফারের কাছে ফটো নেগেটিভ রিটার্সি এখানে ঢুকিয়ে দিল। আচ্ছা, 50 টাকা মাইনে। 50 টাকা মাইনে। হ্যাঁ। আচ্ছা, আপনি গভর্নমেন্ট আর্ট কলেজে কত, মানে 1-2 বছর পড়েছিলেন না 1 বছর পড়েছিলেন? গভর্নমেন্ট 1 বছর পড়েছিলাম, পরে আপনি কাশি চলে গেলেন। কাশি চলে গেলাম। আচ্ছা, তারপরে এই 55-এ আবার যখন ভর্তি হলাম, তখন গণেশ মাইন আমার বন্ধু। গণেশটা তখন আপনি গণেশ তখন আমার বন্ধু, এবং গণেশ আমার সম্বন্ধে অনেক বলে যে প্রকারদা আমাকে হাত ধরে ড্রয়িং শিখিয়েছে, আমাকে নিয়ে গেছে অনেক, যুগান্তরে ভীষণভাবে লেখা টেখা বেরিয়েছিল। গণেশের সঙ্গে আমার ফ্রেন্ডশিপটা খুব ভালো ছিল। আচ্ছা, কারণ ড্রয়িং এর হাতটা খুব ভালো ছিল। যদিও কাজ করতো না, কলেজে কাজ করতো না, চুপচাপ অন্তর্মুখী মানুষ। চুপচাপও নয়, সবসময় সিগারেট খেত, আর সবসময় ওই স্টিল বক্স ক্যান্টিনে খাবার দাবার খেত। পয়সা করি ছিল, মানে ফ্যামিলিটা মানে মোটামুটি একটা সচ্ছল জায়গা, সচ্ছল ছিল, যেটা নাকি আমাদের ছিল না। সেই জন্যই আমরা সেই জায়গাটাতে মিশতে পারতাম না। কিন্তু কাজের ব্যাপারেতে বা গণেশ পান্ডের সঙ্গে আরেকটা সম্পর্ক ছিল আমাদের। আমরা তখন 19 ওই রকমই সময়তে 58 কি 59, 59 আরো আগে 56, 57। হ্যাঁ, তখনই ওই ফিল্ম সোসাইটি আরম্ভ হলো, ফিল্ম সোসাইটির মেম্বার হলাম। আচ্ছা, এবং সেই মেম্বার হয়ে সে দালুক গদাব থেকে আরম্ভ করে কুরুসোয়া সব দেখেছেন তো? সমস্ত দেখেছি, এবং একসঙ্গে আমি এবং গণেশ পাল দুজন মিলে একসঙ্গে দেখি। এবং তখন তো সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত ওদেরও দেখেছি, কিন্তু তখন সত্যজিৎ রায় আসেন, তখন সেই সত্যজিৎ রায় হননি, মানে বিজ্ঞাপনে কাজ করছেন। শুনছি, আমরা শুনতে পাচ্ছি সত্যজিৎ রায় করছেন। হ্যাঁ, এবং কারণ আমাটির বেপু আমরা দেখেছি। হ্যাঁ, আমাটির বেপুটা আমরা দেখি। প্রচ্ছদটা আপনারা দেখেছেন? কেন, মানে বইও দেখেছেন? মানে এবং ডিকে গুপ্ত, সিগনেট থেকে তখন গুপ্ত, এবং এইগুলো, এই নামগুলো এবং হাওয়ায় আসছে, আমরা অ্যাওয়্যার অফ ইট। আজকাল কেউ এগুলো এইসব জিনিসগুলো কেউ জানে না। আমরা সেই সন্ধানগুলো আমাদের সবসময় ছিল। এবং সঙ্গে কমল মজুমদার থেকে আরম্ভ করে প্রত্যেকটি স্টেটসম্যানের যে মানে যে লেখা ফিল্ম সম্বন্ধে কমেন্টারি, সেগুলো সমস্ত পড়তে ভালো লাগতো। আজকে আর সেসব আর দেখতে পাওয়া যায় না, সেসব খুব আস্তে আস্তে পুরো জিনিসটা কমে এসেছে। স্যার, সেই সময় গভর্নমেন্ট আর্ট কলেজ ঠিক কিরকম ছিল, মানে কিরকম ধরনের আপনাদের পঠন পাঠনের পদ্ধতি? আর্ট কলেজ সেরকম কোনো স্ট্রিক্ট কিছু ছিল না। আচ্ছা, কিন্তু যে কজন শিক্ষক ছিলেন তারা সবাই যে খুব ভালো শিক্ষক তা নয়। হ্যাঁ, কিন্তু দেবকুমার রায়চৌধুরী আচ্ছা, একজন ছিলেন, তিনি আমার খুব প্রিয় ছিলেন। আচ্ছা, তিনি কাজটা দেখাতেন না, কিন্তু দূরে দাঁড়িয়ে যে কমেন্টটা করতেন, সেই কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, ইনসাইসিভ কমেন্ট। ভীষণ, যে দেখো এটা যদি এই হয় তাহলে
মানে জায়গাটা ধরিয়ে দিতে না। হ্যাঁ, তুমি পাশেরটা দেখে পাশেরটা দেখো এইটা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এরকম কতগুলো এমন কতগুলো মিষ্টি জায়গা, যে জায়গাগুলো ধরতে পারলে ধরা হয়। আপনাদের সময় তো বোধহয় অধ্যক্ষ ছিলেন চিন্তামণি কর মহাশয়। চিন্তামণি কর ছিলেন। চিন্তামণি কর ক্লাসে আসতেন না। আচ্ছা, একবারই আসতেন না। আচ্ছা, এইটা আমি তো স্টাডি করা। হ্যাঁ, ওর বাগানে। আচ্ছা, চিন্তামণি কর আসতেন না। আচ্ছা, আসতেন না, কিন্তু মাঝে মধ্যে ওই এসে প্রকাশ দেখি আজ কি করলে এরকম করতেন। আচ্ছা, এই পর্যন্ত। আর সত্যেনবাবু ছিলেন, সত্যেন ঘোষাল, সত্যেন ঘোষাল। আর কিশোরীরা ছিলেন, তিনি সাধারণত মেয়েদের কাছে যেতেন। মেয়েদের কাছে যেতে মানে কি, তাকে আমরা খুব একটা পছন্দ করতাম না। কারণটা হচ্ছে তিনি ছোট ছোট একটু চোখটাকে করে দিত। আচ্ছা, চোখটা একটুখানি একটু মোলায়েম করে একটু টাচ দিয়ে দিলেন, একটু মাই টাইপ করে দিয়ে একটা ছোট্ট একটা হাইলাইট দিয়ে কিশোরবাবু ওর চরিত্রটাই ওই রকম চুপচাপ মিষ্টি টাইপের মানুষ, কিন্তু আমাদের সঙ্গে আসতেন না। আচ্ছা, আপনাকে এই যে গভর্নমেন্ট আর্ট কলেজে 55-তে আবার ভর্তি হলেন, কোন শিক্ষক সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল? আমাকে তো শিক্ষক প্রভাবিত করে দেবকুমার রায়। আচ্ছা, শিক্ষক হিসেবে মানে, কিন্তু আমাকে ছাত্র প্রভাবিত করেছে মানোয়ার, মুস্তাফা মানোয়ার সম্বন্ধে যদি একটু আমাদের দর্শককে বলেন। মুস্তাফা মানোয়ার অত্যন্ত ভালো ওয়াটার কালার, এবং সেই সময়তে ওয়াটার কালার না, ওই হরেন দাস ছিলেন। হরেন দাস যিনি লিনো কাট করতেন। সেই হরেন দাসের সঙ্গে একটা উড কাট করেছিলেন, একটা নৌকো। আচ্ছা, সেটা একাডেমি অফ ফাইন্যান্সে দিয়েছিলেন ফার্স্ট প্রাইজ, গোল্ড প্রাইজ, গভর্নেন্স গোল্ড মেডেলটা পেয়েছিলেন। আচ্ছা, সেটা খুব ভালো কাজ। আচ্ছা, এখন হয় কি, সেই কাজগুলো থেকে একটা ভালো কাজ দেখে একটা ভালো আর্টিস্ট ইন্সপায়ার্ড হয়, এবং ভালো কিছু কাজের তার প্রেরণা এসে যায়। আচ্ছা, আপনি তো খুব ঘনিষ্ঠভাবে গণেশবাবুর সঙ্গে মিশেছেন, গণেশবাবুর সঙ্গে দেখেছেন। গণেশবাবুর মতো এরকম একজন শিল্পী যখন মিশেছেন, যখন দেখেছেন, যখন উনি গ্রো করছেন, উনিও ছাত্র হিসাবে একসঙ্গে ইয়ে করছেন, কিছু কি মনে হয়েছিল যে এই গণেশ ভাই একদিন কোনো কি সেরকম এই পেয়েছিলেন বিশেষত্ব কিছু, যে এই ছেলেটি একদিন একটা জায়গায় যাবে, এরকম জায়গায় হবে? হ্যাঁ, সেরকম ছিল, কিন্তু আমরা সেটা ভেবেছিলাম এরকম জায়গায় ও ভালো ছবি ভালো আঁকবে। আচ্ছা, কিন্তু যেদিন হুসেন বলল যে গণেশ পাইন ইজ দি বেস্ট পেইন্টার ইন ইন্ডিয়া, সেই দিনই গণেশের চরিত্রটাও পাল্টে গেল। আচ্ছা, এটা আমার স্ত্রীকে প্রেজেন্ট করেছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ত্রীকে প্রেজেন্ট করেছে, স্ত্রী বলেছিল আমাকে একটা রাধা এঁকে দেবে। আচ্ছা, তো এইটা গণেশবাবু, হ্যাঁ, কৃষ্ণ এঁকে দেবেন। হ্যাঁ, কৃষ্ণ। তো এইটা গণেশবাবু তারপর সেটা এঁকে দিয়েছেন। কৃষ্ণ না এঁকে উনি সেই কৃষ্ণের করছিল। আচ্ছা, গণেশ হালুই কি আপনাদের সমসাময়িক? গণেশ হালুই আমাদের এক ক্লাস উপরে ছিল, আমার থেকে বয়সে একটু কম। আচ্ছা আচ্ছা, কিন্তু এক ক্লাস উপরে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি বলছি যে আপনি চিন্তামণি করের কথা বলেন, আরেকজন লেজেন্ডারি আর্টিস্ট সত্যেন ঘোষাল। সত্যেন ঘোষাল ছিল ওই ডিসিপ্লিনকে রাখতো, কাজের খুব একটা আমাদের অ্যাপিল করতো না, কিন্তু একটা ফ্ল্যাট কাজ করতেন, আমরা সেটা করতাম না। কিন্তু আমার সে ছোটবেলায় যখন আর্ট কলেজে ভর্তি হয়নি, তার আগে আমার একবার একটা রেমব্রান্ডের ছবির প্রিন্ট দেখেছিলাম।
রেমান্ডের ছবি প্রিন্টটা দেখেই আমার ইচ্ছা হয়েছিল যে রেমান্ডের ছবি আমি অরিজিনাল দেখব। আমি সেটাকে সেই রেমান্ডের ছবি দেখবার একটা চান্স পেয়েছিলাম। সেটা 1900 কত হবে, কোন সালে বাবু? আমরা ইংল্যান্ডে প্রথম গেলাম, যেটা 92 রেমব্রান্ডের ছবি দেখেছিলেন? হ্যাঁ, তখন অরিজিনাল ন্যাশনাল গ্যালারিতে রেমব্রান্ডের ছবি দেখে রেমব্রান্ডের ছবি টাচ করেছিলাম এবং সেখানে বেল বেজে উঠেছিল। আচ্ছা 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 আচ্ছা, ন্যাচারালি তো আমাকে ধরে নিয়েছিল। আমি বলেছিলাম যে I just liked that I had it. মানে ইচ্ছে ছিল যে একটু টাচ রেমব্রান্ড, মানে সেটা একটা সেই যে ছোটবেলায় রেমব্রান্ডের ছবি হ্যাঁ। দেখলেন মনের মধ্যে ছিল। আবার 92 থেকে রেমব্রান্ড সামনাসামনি দেখছেন, এটা বৃত্ত সম্পূর্ণ হলো, সম্পূর্ণ একটা বৃত্ত। এই ইচ্ছেটা ভীষণভাবে আচ্ছা, ভীষণভাবে কাজ করল এবং সেখানেই দেখেছিলাম যে পোর্ট্রেটের পাহাড়টা ঠিক আঁকতে হবে। আলোচনা পোর্ট্রেটের পাহাড়। তো এইবার আমরা আসছি যে পরবর্তীকালে এত কিছু শিখেছেন, ওয়াটার কালার স্কেচ করেছেন, ওয়াটার কালার করেছেন, অয়েল করেছেন, বিভিন্ন ওয়াশ করেছেন, টেম্পারা করেছেন। কিন্তু করেছি আমি, হ্যাঁ, এটা আমি করেছি। আমার একটা প্রবলেম আছে। আমি 1959-এ আর্ট কলেজ থেকে পাস করেছি। হ্যাঁ, এবং আমি পাস করেই আমাকে 1960-তে আমাকে মেটাল বক্সের যোগ দিতে হয়। মেটাল বক্সে চাকরি করতে হয়। এবং মেটাল বক্সের চাকরি মানে কি, মেটাল বক্স কি, তাহলে সেই কথাটা একটু বলতে। হ্যাঁ, সেটা একটু আমাদের যদি বলেন। মেটাল বক্স বক্স মানে মেটালের এবং আউটার কি বলে প্যাকেজ, হ্যাঁ, কৌটো যেটা আমরা বলি, আউটার প্যাকেজ। প্যাকেজ মেটাল বক্স প্যাকেজ তৈরি করে। একটা প্যাকেজ মানে কি, প্যাকেজ একটা কি, সে প্যাকেজে একটা 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 ইনফরমেশন থাকে। প্যাকেজ সব জিনিসের একটা প্যাকেজ, একটা কলা একটা প্যাকেজ আছে, তারপরে কলাটা খেতে হয়। যেরকম প্যাকেজটাও ওই রকম প্যাকেজের ডিজাইন অনেক করতে হয়। যেমন দালদার ডিজাইনটা করা, দালদা সেটা আপনার করা? আমার করা নয়, ওটা দালদা আমার করা। ওইটাকে অন্য বেশি রঙের ছিল, আচ্ছা, সেই রং থেকে এক রঙে আনা হলো, সবুজ আর হলুদ, সবুজ, ব্ল্যাক 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 অ্যান্ড গ্রিন, ইয়েলো, ব্ল্যাক এন্ড ইয়েলো, গ্রিন অ্যান্ড ইয়েলো, ডার্ক গ্রিন অ্যান্ড ইয়েলো, ডার্ক গ্রিন। সেটা এখন এই যে সেই জিনিসটা হলো কেন, কারণ খরচা কমানোর ব্যাপারটা। প্রিন্ট যত বেশি হবে তত বেশি কস্টটা বেড়ে যাবে। সেই কস্ট কমাবার জন্য এইসব কায়দাগুলো সমস্ত করা হয়েছে। তো আমরা সেইটাতেও ছিলাম, কিন্তু সেটা করতে করতে আমি 20 বছর সে মেট্রো বক্সে কাজ করেছি। 1986 মেট্রো বক্স বন্ধ হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই মেটাল বক্সে যে আর্ট ডিপার্টমেন্টে আপনি কাজ করতেন, প্রিন্টিং ডিপার্টমেন্টে কাজ করতেন, সেখানে কি এরকম আরো অনেক বড় শিল্পীদের কারোর সঙ্গে দেখা হয়েছে, তারাও কাজ করে? সেখানে বড় শিল্পী কেউ এইরকম আর দেখিনি। আমাদের ক্লাসমেটরাও ছিল একজন, কয়েকজন ছিলেন কাজ করেছেন। তো আমি সেখানে আমি কি লেআউট করতাম, হ্যাঁ, আমার কাছে আছেও অনেক, দেখালে খুব ভালো লাগতো। যাই হোক, মেটাল বক্সে আমি কি করতাম, আমি ডামিটা করতাম। I used to make the outer look of the container. কন্টেনারটার মধ্যে কি থাকবে, পাউডার থাকবে, স্নো পাউডার, কিংবা রসগোল্লা। তো আমাকে কন্টেনারটা এমন ভাবে করতে হবে যে এটা ইট রেজেম্বলস দ্যাট সামথিং, রসগোল্লা
ইজ দেয়ার। Is there? আর তারপরে আরেকটা জিনিস আছে, এটা একটু শিল্পে পিলের দরকার আছে। সেলফে দেখ 5টা লোক ক্রিম করে, ফেস ক্রিম, একদমই বোরোলিন, বোরোপ্লাস। এই বোরোলিনটা আমাদের করেছিলাম, আমি করেছিলাম প্রথমটা। আচ্ছা তারপরে সেটাকে চেঞ্জ করতে করতে অন্যরকম হয়ে গেল। এখন এই যে বোরোলিন একটা আছে, কিন্তু বোরোপ্লাস এক মারোয়ারি, he said we do similar type of things. এখন ফর্মুলাটা ওদের ফর্মুলা, এখন এইখানে মেটাল বক্সে কি করতো, মেটাল বক্সে সেই ফর্মুলাগুলোকে দিতে হতো আগে। আচ্ছা কারণ ফর্মুলা দেখে আমাদের যে টিম ছিল, মেটাল টিমটাকে মেটালটা কি মেটাল ইউজ করছে, সেই সেই তারা সেই পরীক্ষা টরীক্ষা করে তবে সেই কাজটাকে অ্যাকসেপ্ট। এখন এইভাবে অনেক কাজ করেছি। মানে 1986 অব্দি মেটাল বক্স 86 পর্যন্ত। মেটাল বক্সের কারখানাটা কোথায় ছিল? হ্যাঁ, মেটাল বক্সের কাছে হাইড রোডে ছিল। হাইড রোডে। আপনি তখন কোথায় থাকতেন? আমি থাকতাম এই বাড়িতে। এই বাড়িতে থাকতেন। তাহলে এই বাড়ি থেকে হাইড রোডে হাইড রোডে যাতায়াত করতাম। যাতায়াত কিন্তু আমি যখন একটুখানি ভালো, মানে পজিশনটা ভালো হলো, মানে ফোরম্যান একটিতে ফোরম্যান হলে অফিসার হওয়া যায়। আচ্ছা মানে অফিসার ডেজিগনেশনটা অন্যরকম। হ্যাঁ তার মানে আমাকে গাড়িতে নিয়ে যাবে। আচ্ছা এবং আমাকে পৌঁছে দেবে না, গাড়িতে নিয়ে যাবে। আচ্ছা এইটা ছিল। তারপরে লেট পয়েন্ট এলো, মারামারি, কাটাকাটি, ঘেরাও, একবারে ভীষণ ইলেকট্রিক কাট, পাওয়ার কাট, তখন লোডশেডিং প্রচন্ড। সাংঘাতিক লোডশেডিং হয়েছে। মেটাল বক্স আস্তে আস্তে বন্ধ হ্যাঁ, হয়। আস্তে আস্তে। এই মেটাল বক্স যখন বন্ধ হলো তখন কি অবস্থায়, তখন তারপরে কি করছি? তারপরে এই তখনই আরম্ভ করলাম। তখনই আমি আর গণেশ পাইন, হ্যাঁ আমরা এই প্রেসিডেন্সি চেম্বার, হ্যাঁ একটু বালিগঞ্জ ফাঁড়ি ওখানে, ফাঁড়ি। হ্যাঁ চিত্রকূট বিল্ডিং, ওইখানে চিত্রকূটে হ্যাঁ আমাকে নিয়ে গেল গণেশ পাইন। আচ্ছা এবং সেখানে ওখানকার যে প্রকাশ কেজরিওয়ালের স্ত্রী, প্রকাশ দা আপনি তো ভালো কাজ জানেন, আপনাকে চক্র দিতে হবে। আমার বাবার এই ছবিটা করে সুমিত্রা কেজরিওয়াল। তো সুমিত্রা কেজরিওয়ালের বাবার একটা পুরোনো ফটোগ্রাফ দিয়ে দিল, আমি সেটা করলাম। সেটা করার পরে সুমিত্রা, আমি বলছি আপনার কি অবস্থা হবে, আমাকে 2000 টাকা দিল। তখন 2000 টাকা আমার কাছে শোনা। এটা 86-87 সালের কথা বলছি। 86 সালের। আচ্ছা তার আগে আমি অবশ্য একটা কাজ করেছি ডিকে সান্নালে। আচ্ছা সেটা লাইফ সাইজ। আচ্ছা 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 ওই ইন্ডাস্ট্রি, হ্যাঁ হ্যাঁ ইন্ডাস্ট্রি হাউসে যেটা আছে কলকাতা ইউনিভার্সিটির পাশে, কলকাতা ইউনিভার্সিটির পাশে, পাশে বিল্ডিংটাতে ডিকে সান্নালে পাশে অতুলবাবুর বিধান রায়ের ছবি আছে। আমার ছবিটা ডিকে সান্নালের ছবিটা ও সেই ভীষণভাবে হয়েছিল। আমরা এই বাড়িতেই করা। তখন এই বাড়িটা ছিল না, একতলা বাড়ি ছিল। ডিকে সান্নালের স্ত্রী এসে ছবিটা দেখে বলেছে কাপড়টা কি, কাপড় অরিজিনাল কাপড়, এরকম ফিনিশ করেছিলাম। আচ্ছা এবং ফিনিশ করেছিলাম। তখন আমাদের যে পিসটা ছিলেন পিসি সেন আমাকে স্টেজে ইন্ট্রোডাকশন করে দিয়েছিলেন। আমার মেয়েও ছিল। পিসি সেন তখন এত ভালো লেগেছিল পিসি সেনের আমার এইসব ভীষণ আর্ট সম্বন্ধে ভীষণ শৌখিন মানুষ, খুব ভালো লোক ছিলেন। অসম্ভব ভালো অতুল খুব ভালো, অসাধারণ। মানে এটা অন্য লোকেরা জানে না। একদমই তারা সেটা তো আমাদের একটা লজ্জাজনক ব্যাপার।
কিন্তু অতুল্য বাবুর মতো মানুষ মানুষ হয় না, মিশলেই বুঝতে পারা যায়। আমরা আজকাল সেই মানুষগুলো পাচ্ছি না, পাচ্ছি না, আমাদের সেই মেধাটাই সেই এটা নেই। আর অতুল্য বাবুর যে ভাবে পড়াশোনা হচ্ছে, যে গভীর ইন্টালেক্ট একটা ভীষণ, সেটা খুব মুশকিল। তো আমি এবার বলতে চাই, এই আবার আপনার এই যে প্রতিকৃতি আঁকা শুরু, এই প্রতিকৃতি আঁকা শুরু হলো, সেটা সারা শুরু হলো মানে কি, আমি বিড়লাদের এই আমাকে কে বিড়লার বাড়িতে পাঠালো। কে বিড়লার বাড়িতে আমাকে সুমিতা কেজরিওয়াল কে বিড়লার বাড়িতে পাঠালো। কে বিড়লার বাড়িতে গেলাম। কে বিড়লার মেয়ে নদীর নোপানি আমাকে মিট করলো, আমার সঙ্গে কথা বললো, আমাকে কাজ দিল। আমি দুটো কাজ করে দিলাম। They were very happy. And then তো আমাকে কত টাকা দিত? বিলটা সুমিত্রা কেজরিওয়াল? হ্যাঁ, সুমিত্রা কেজরিওয়াল করতো। আচ্ছা, সেটা সুমিত্রা কেজরিওয়াল করতো, মানে চিত্রকূটের থ্রু দিয়ে। এরকম ভাবে অনেক কাজ করেছি। আচ্ছা, কিন্তু তাহলেও আমার মেটাল বক্স বন্ধ হয়ে গেছে 86-এ। 20 বছর কাজ করেছি আমি, ঘড়ি পেয়ে গেছি, লং সার্ভিস অ্যাওয়ার্ড। কাজ করেছি প্রচুর কাজ। আচ্ছা, এই যেমন মেটাল বক্সে কাজ করতে, তখন তো ঠিক ওই ছবি আঁকার কাজগুলো করতে পারেননি? করেছেন। হ্যাঁ, তার মধ্যে থেকে বাড়িতে ছবি আঁকা কাজ করেছেন। যেমন কেসি দাস, নবীন দাস, সারদা দাস, এদের পোর্ট্রেট করেছি। আচ্ছা, আমি একটা অন্য দিকে যেতে পারিনি। ওই মেটাল বক্সে কাজ করেছি, আর এদিকে পোর্ট্রেটটা বাড়িতে বসে পোর্ট্রেট করেছি। অনেক পোর্ট্রেট করেছি, এবং পোর্ট্রেটটাতে আমার ওই কথাটাই মনে হয়েছে যে বিবেকানন্দের যে ছবিটাকে শিকাগোতে আমরা দেখতে পাই। ভদ্রলোকের নাম টমাস হ্যারিসন। উনি তুলেছেন। টমাস হ্যারিসন কি করলেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফ থেকে ওই যে আমরা যে কালার ছবিটা দেখি, কালার ছবিটা কিন্তু সাংঘাতিক ছবি। মানে ওই ছবিটা তখন তো কালার ছিল হয়নি, 91-এ কালার হয়নি না। তখন কালার করলো কি করে? তখন ওইটাকে ল্যাবরেটরিতে পাঠিয়ে দিল, প্রিন্টারের কাছে পাঠিয়ে দিল। কেন? ওইটার থেকে লিথোগ্রাফ করতো, ওইটার থেকে ফটোগ্রাফ তুললো। ধরো ওইটার থেকে রেড প্লেটটা, সায়ান প্লেটটা, ইয়েলো প্লেটটা, বা এই সব প্লেটগুলোকে বার করে ফেলছে, এবং এইগুলোকে যতখানি এজ করতে হয় এজ করো। এটা তুমি আমি গ্রাফিক্স বুঝবে, আমি এই জগতেরই মানুষ। তাহলে ওই ডটটা একদম ডটের পার ইঞ্চ ডট দিয়ে ডট কি সাংঘাতিক, সেই ডট দিয়ে করে আমার এখনো আমার মনে হচ্ছে গায়ে কাটা দিয়ে ওঠে। কারণ ওই বিবেকানন্দের ওই যে ছবি, কটা ছবি, কালার ছবি, ওই কালার ছবিটা তার পরে 2 দিন পরে ওই মিউজিক হলেতে প্রেজেন্ট করেছে। সেই ছবিটা আজকে আর পাওয়া যাবে না। মানে দেখা যাচ্ছে মানে ইউনিক থিং, অ্যাবসলিউটলি ইউনিক থিং। আর তখন তো তারপর ওই ফটোগ্রাফিক ইমালশন দিয়ে করে সে গ্লাস প্লেটের উপরে, হ্যাঁ গ্লাস প্লেটের উপরে করতো। কিন্তু সেখানে তো এখানে তখন কি, তখন লিথোগ্রাফ ছিল, স্টোনে, অ্যাবসলিউটলি। তখন অ্যালুমিনিয়ামই ছিল না, একদম অ্যালুমিনিয়াম তো অনেক পরে, তখন স্টোনে হতো। এবং স্টোনেতে যে কালারটা বিবেকানন্দের আছে এখন এনেছে, আজকে তুমি দেখলে তুমি বলবে যে এই ছবি অসাধারণ। এই ছবি যদি না থাকতো, না করতো, তাহলে আমরা বড্ড মিস করতাম। ঠিক। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করি, আপনি ওনার কথা একবার ছুঁয়ে গেছেন, সেটা হচ্ছে অতুল বসু। আমরা বাঙালিরা পোর্ট্রেট পেইন্টিং যদি বলি,
তাহলে আমাদের সবার আগে নাম মনে আসে অতুলবাবু। অতুলবাবুর কি আপনি কাজ করতে দেখেছেন? অতুলবাবুর কাজ করতে দেখেছি। হ্যাঁ, অতুলবাবু আমার বাবার যেহেতু শিক্ষক, হ্যাঁ, অতুলবাবু ওই ডিকে সান্যালের ছবিটা করবার জন্য ওরা বলেছিল যে অতুলবাবুর কাছ থেকে একটা চিঠি যদি আনতে পারে মারা। আমার বাবা গিয়েছি, কিন্তু অতুলবাবু দেননি। আচ্ছা, কিন্তু আমি তারপরে তাদের কাছে গিয়ে বলেছিলাম, দেখুন আমি একটা করি, আমি একটা লেআউট করি, লেআউটটা করে আপনাকে দেখাই, আপনার যদি পছন্দ হয় আপনি করবেন, তাহলে করবেন না। তা আমি ওটা করে দিয়েছিলাম এবং বলেছিল ঠিক আছে করুন। আমি বলে ওকে, আমি করছি। আমার তখন ক্যানভাস ট্যানভাসটা অত ছিল না, অত দাম ছিল না। যাই হোক 1970-তে 71-এ তখন 2500 টাকায় আমার ওই পেন্টিং, ওই ফুল সাইজ পেন্টিং, ফুল সাইজ মানে 6 লাইফ সাইজ পেন্টিং আর কি। 6.5 ফুট ক্যানভাস টু 3.5 ফুট ক্যানভাস, এবং সেটা ফ্রেম করেছিল আরবি দত্ত। আরবি দত্ত? হ্যাঁ, আরবি দত্ত তখন 100 টাকা নিয়েছিল সেই ফ্রেমটা। আচ্ছা 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 আচ্ছা। তো আপনি তো এই যে আস্তে আস্তে বিভিন্ন গুণীজন এবং বিভিন্ন মানুষজনের বিখ্যাত জন যারা ব্যবসায়িক মহল এবং বিভিন্ন জায়গায় পোর্ট্রেট শুরু করলেন এবং পোর্ট্রেট করলেন, এই পোর্ট্রেট গুলো কি কোনোটা লাইভ পোর্ট্রেট করেছেন না ছবি রেফারেন্স? না, লাইভ করতে লাইভ কেউ করেও না, সবাই ছবি নিয়ে সব ছবি থেকে করে, ছবি থেকে লাইভ কেউ করে না। আচ্ছা, এইবার একটু আমরা তার এটা আমার আগে একটু টেকনিক্যাল জায়গায় যাওয়ার আগে একটা প্রশ্ন করি। এই যে ছবি এঁকেছেন, এতজনের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, কোনো বিশেষ স্মৃতি আপনার আছে? না, বিশেষ স্মৃতি সেভাবে কিছু মানে মানে আলাদা করে বলার মতো কিছু? না, আলাদা মতো বলার মতো করে স্মৃতি আছে। হ্যাঁ, যেমন বিশেষ এমপি বিড়লা ভীষণ ভালোবাসতেন। আচ্ছা আচ্ছা ভীষণ ভালোবাসতেন। আচ্ছা, মানে রান্না করে কচুরি সব পাঠিয়ে দিতেন। আচ্ছা 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 আচ্ছা, এই প্রায়ই ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং অনেক কাজ করেছি আমি। আপনি ওনাদের অনেক সেই সময়টাতে বেশি পয়সা দেয়নি, তখন রাজ্যা ওইরকম ছিল 20,000-25,000 এরকম। আজকাল যে ছাড়া কথা হয় না। না না, ঠিক আছে, এখন তো একটা ওভার ইনফ্লেটেড ব্যাপার হয়ে গেছে, তখন এখন একটা ওভার ইনফ্লেটেড ব্যাপার হয়ে গেছে। আচ্ছা, যদি আমি এবার একটা কথা বলি আপনাকে, আপনার একটা মানে কিন্তু স্বনামধন্য ছবি হচ্ছে গান্ধীজির পোর্ট্রেটটা। গান্ধীজির পোর্ট্রেটটা, হ্যাঁ, ওইটা সম্বন্ধে যদি আপনি একটু কিছু বলেন। গান্ধীজির পোর্ট্রেট, গান্ধীজির ওটা করেঙ্গে ইয়ে বলেঙ্গে। হ্যাঁ, গান্ধীজির ছবি আমি জাস্টিস, আমাদের চিফ জাস্টিসের বাড়িতে আমি অনেক পোর্ট্রেট করেছি। আচ্ছা, আমাদের দেশ নেতাদের। আচ্ছা, সেখানে একজন চিফ জাস্টিস বাড়ি থেকে এসেছিল। আচ্ছা, এসে তার বাড়িতে দেখে যে একটা ছবি নেই। আচ্ছা, বলছে বাংলাদেশ, বাংলার বৃদ্ধজনদের একটা ছবি দেখি না বাড়িতে, আমার ঘরেতে। তখন ওর সেক্রেটারি বুদ্ধপতি ভট্টাচার্যকে ফোন করে যে একজন আর্টিস্ট পাঠিয়ে দেন, আমাদের চিফ জাস্টিস উনি একটা পেন্টিং কমিশন করবেন, এই কয়েকটা পেন্টিং আমাদের নেতাদের, দেশ নেতাদের ছবি রাখবার জন্য অনুরোধ করছেন। তখন কমলবাবু বলে এক ভদ্রলোক ইনফরমেশন সেন্টারে ছিলেন। আচ্ছা, উনি কমলবাবুকে বলেছিলেন কমল একজনকে প্লিজ দিয়ে কিছু এই কাজগুলো করিয়ে দেওয়া। কমলবাবু আমাকে বলেছিলেন। আচ্ছা, আমি তখন সেই কাজ করে দিয়েছিলাম। দে আর ভেরি হ্যাপি। এবার আমি একটু টেকনিক্যাল জায়গায় যাই। আপনার এই যে একটা পোর্ট্রেট, একটা যখন পোর্ট্রেট আপনি শিল্পী হিসেবে আঁকতে চাচ্ছেন, একটা রেফারেন্স আছে একটা মানুষের ছবি। পোর্ট্রেট বলতে আপনি কি বোঝেন, কিভাবে শুরু করেন? পোর্ট্রেট বলতে
ফেস নয়। আচ্ছা, পোর্ট্রেট বলতে শুধু ফেস নয়, অনেকে ফেসটাকে পোর্ট্রেট বলে বলে, হ্যাঁ পোর্ট্রেট, হ্যাঁ কিন্তু ফেস তাকে তার আইডেন্টিটি নেই। হ্যাঁ এখন পোর্ট্রেট মানে তার আইডেন্টিটিটা ভীষণভাবে থাকবে, সেটা যতক্ষণ না হয় ততক্ষণ তার পোর্ট্রেটকে পোর্ট্রেট হিসাবে কোয়ালিফাই করে। তার যে একটা মানে ভেতরের যে একটা ইনার সেলফ, সেটা শুধু তাই নয়, হি শুড বি রিকগনাইজড বাই দ্য পিপল হি নোজ। এবং ওর পার্সোনালিটির একটা প্রকাশ হবে। এটা যদি না হয়, তার ছেলে যদি না বলে হ্যাঁ। এটা আমার বাবা নয়, হ্যাঁ না মানে হ্যাঁ সেটাই তো, খালি মুখটা মিলিয়ে দিলেই কাজ নয়, না, তার ভেতরে যে অন্তঃস্থিত যে হ্যাঁ, ব্যাপারটা সেটাকে প্রকাশ করতে হবে। নিশ্চয়ই সেটা একটা ভাইব্রেন্সি একটা দরকার। সেই একটা ভাইব্রেন্সিটা ভাইব্রেন্সি যদি না থাকে হ্যাঁ তাহলে পোর্ট্রেটটা জানতে হয় না। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, তো আপনি পোর্ট্রেটটা পেইন্টিং একটা ধরুন একটা ফাঁকা ক্যানভাস, কিভাবে শুরু করেন একটা পোর্ট্রেট পেইন্টিং, কিভাবে শুরু করতেন? আমি ড্রয়িং করি। আমি সাধারণত কয়েকটা ড্রয়িং করি। আচ্ছা, কয়েকটা ড্রয়িং করে ড্রয়িংটা যখন একদম ফিনিশ করে ড্রয়িং করি, আচ্ছা মানে পোর্ট্রেটের থেকে পোর্ট্রেটটাতে একটু টাচ পাস থাকে, হ্যাঁ, সেখানে টাচ পাস থাকে না, একটু ফিনিশ করি, বেশ ভালো করে সেটা কি ড্রয়িংটা চারকোলে করতেন? চারকোলে করি, হ্যাঁ, কিংবা পেন্সিলে করি, চারকোলে কিংবা ক্রেয়ন দিয়ে করতেন। এটাতে করে নিই। হ্যাঁ হ্যাঁ করে নিয়ে তারপরে আমি ক্যানভাসে ট্রেস করি। হ্যাঁ, সে তো নিয়মই তাই। ব্যাস ওইটাতে করে হ্যাঁ। এবার ক্যানভাসটাকে আমি একটা কোট দিয়ে দিই, আচ্ছা, যাতে সেই ক্যানভাসটাকে আমার হোয়াইটটা আমাকে ডিস্টার্ব না করে, হোয়াইটটা যাতে ডিস্টার্ব না করে, হোয়াইটটা ডিস্টার্ব না করে, আর রংটা যাতে ধরে। রংটা যাতে ধরে। কারণ এই অয়েল পেন্টিং এর কতগুলো কায়দা আছে, সেই কায়দাগুলো না জানলে কিন্তু অয়েল পেন্টিং করা যায় না। করা যায় না, একদমই তাই। কারণ অয়েল পেন্টিং কাঁচা করা যায় না। একদম তাই। অয়েল পেন্টিং একটা রঙের সঙ্গে আরেকটা রং, অন্য রং, কোন রংটা দিতে হবে সেটা একটু জানতে হবে। যদি দিতেই হয় তাহলে সেই পোর্শনটাকে স্ক্র্যাচ করে ফেলে দিতে হবে। এক্স্যাক্টলি, প্যালেট টাইপ দিয়ে স্ক্র্যাপ করে ফেলে দিতে, আরেকটা দিয়ে স্ক্র্যাপ করে সেটা ফেলে দিতে হবে। মানের একটা স্লিপিং মুভমেন্ট আছে, হ্যাঁ সেখানে একটা জায়গাতে ওইটা অরিজিনালটা দিয়ে দেখেছিলাম। হ্যাঁ, অরিজিনালটা সেখানে সে চেঞ্জ করেছিল। আচ্ছা, সে চেঞ্জ করেছিল, চেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। মানে যখন ড্রাই হয়ে যায় তখন পেছনেরটা বেরিয়ে এসেছে। রংটাও ড্রাই হচ্ছে, উপরের রংটাও ড্রাই হচ্ছে, তখন ভেতরের রংটা তাকিয়ে থাকে। আচ্ছা, সেটা মানের একটা ভীষণ ত্রুটি ছিল, কিন্তু সেই জন্যই অধিকাংশ পেন্টাররাই, ভালো পেন্টাররা, তারা একবারে যদি কাজ করতে পারে তাহলে সবচেয়ে ভালো। ধরলাম একদম শেষ করে দিতাম, আর যদি না পারি আমি সেটা, তাহলে তুলে নিয়ে স্ক্র্যাপ করে আবার, তাহলে স্ক্র্যাপ করে ফেলে দিয়ে আবার নতুন করে সেটাকে কাজ করতে হবে। সেটাকে কাজ করতে যদি হবে। না করা যায় তাহলে ওটা ক্র্যাক করবে। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করি যে আমরা যখন ধরুন যেটা সেই ওল্ড মাস্টার্সদের কাজ যেটা দেখেছি করেছি, একটা খুব ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে গ্লেজিং করে কাজ করা। আপনি কি সেই গ্লেজিং গ্লেজিং আমরা কম করেছি। আচ্ছা, কারণ গ্লেজিং কেন, গ্লেজিং করতে হয়, এখনো করি, হ্যাঁ কিন্তু খুবই কম। হ্যাঁ, যেমন একটু ডার্ক করা, একটু ডার্ক করা, হ্যাঁ, একটু লাইট করতে গেলে করতে পারবো, লাইট করতে গেলে এক্স্যাক্টলি। তাহলে লাইট করতে গেলে তাহলে আমাকে ওই আবার ওই স্ক্র্যাপ করে তুলে স্ক্র্যাপিং করে তুলে ফেলে দিয়ে আবার নতুন করে চাপাতে হবে। আচ্ছা, ধরুন একটা এরকম পোর্ট্রেট আপনি যেটা করেছেন, আপনার কিরকম সময় লাগতো? আমার এই করতে সময় একদিন 1.5 দিন লাগে। 1.5 দিন, একদিন 1.5 দিনে, 1.5 দিনে হয়ে যায়। 1.5 দিনে ছবি কমপ্লিট করে 1.5 দিনে হয়ে যায়। 1.5 দিন টাইমটা, হ্যাঁ 1.5 দিন টাইম, মানে কাজের সময়টা ধরে। কাজের সময়টা আমি 1.5 দিনের কাকে যদি আমি 15 দিন করি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আলাদা। কিন্তু
আমার পোর্ট্রেট একটা পেজটা একদিনই শেষ করবো, একদিনই শেষ না করলে হবে না, সেটা সেই ফ্রেশনেসটা সেটা থাকবে না। আপনারা যখন ছবি এঁকেছেন, আপনারা যখন শিল্প চর্চা করেছেন, তখন সেদিক দিয়ে বলতে গেলে ইউরোপীয় এই ট্র্যাডিশনাল একাডেমিক ওয়ার্ক মানে যে ধারা ধরন, সেটা জনপ্রিয়তাটা অনেকটা আস্তে আস্তে কমে আসছিল। তখন পিকাসোর বা বিভিন্ন ধরনের অ্যাবস্ট্রাক্ট ছবি, এদিকে ক্যালকাটা পেইন্টার্স তৈরি হচ্ছে, বিভিন্ন রকমের ইউরোপীয় নব্য শিল্প ধারা চলে আসছে। এটার সঙ্গে পোর্ট্রেটের কোনো না, আমি আপনাকে যে পয়েন্টে প্রশ্ন করতে চাইছি সেটা হচ্ছে যে আপনার কি কোনোদিন সেই যে নতুন অ্যাবস্ট্রাক্ট যে ধারা আসছে, ইমপ্রেশনিজম আসছে, এগুলো আপনাকে অ্যাট্রাক্ট করেছিল? দেখতে ভালো লাগে, কিন্তু আমি নিজে করতে পারি। আচ্ছা, আমি নিজে করতে পারিনি মানে কি আমাকে আকৃষ্ট করেনি, আমি এটা করবার অবকাশও হয়নি, সময়ও পাই। সময় পেলে হয়তো চেষ্টা করতে পারতাম। কিন্তু আবার আরেকটা জিনিস দেখেছি যে এগুলো অন্য লোকের চোখে কেমন লাগে, দর্শকের চোখে কেমন লাগে, সেটা দর্শকের অ্যাকসেপ্টেবিলিটির উপরে নির্ভর করে। খুব ঠিক কথা বলেছেন। অ্যাকসেপ্টেবিলিটি যদি না হয় তাহলে ওটা বিক্রি হবে না। আর যদি বিক্রি না হয় তাহলে ওটা আমার কাছে জঞ্জাল হয়ে পড়ে থাকবে। যেমন বাজার নেই। কয়েকদিন আগে একটা খুব বড় এক্সিবিশন হলো ইমামিতে, গোবর্ধন বাবুর ছবি নিয়ে, ওই নির্বাণ এক্সিবিশনটা করানো হয়। তো আমি এই যে ধরুন এই যে আজকের দিনে, আজকে এই পুরনো কলকাতার গল্পের বিভিন্ন জায়গায় আমরা অনেক ছেলেমেয়েরা আছে এবং যারা ভালো ভালো ছেলে আছে, তারা ভালো ছবিও আঁকেন, এবং এখানে অনেকেই নিশ্চয়ই শুনবেন যে আজকে যারা মানে আগামী দিনে শিল্প শিক্ষায় যাবেন বা এ করবেন, তাদের উদ্দেশ্যে একটা বিশেষ জায়গা আমি আপনাকে ধরতে প্রশ্ন করছি। আপনারা তো একটা নিরলস সাধনা করেছেন, স্কেচ করেছেন, বিভিন্ন ভাবে স্টাডি করেছেন, সেইটার কতটা ইম্পর্টেন্স? কারণ আজকের দিন ইম্পর্টেন্ট, সেটাই যদি একটু বলেন। সম্পূর্ণ ইম্পর্টেন্ট। কারণ আমি তোমাকে একটা প্রশ্ন করি, ছবি কি বলতে পারো? আমার কাছে ছবি হচ্ছে যে কোনো একটা চিন্তার একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে প্রকাশ। আমরা যে কোনো একটা চিন্তার, আমার যেমন ধরুন আমরা যখন কথা বলি তখন তো অপক্ষ বাংলা ভাষায় কথা বলছি, তুমি অন্যদিকে চলে যাচ্ছে। ছবি কি সবাই বোঝে? না, ছবি নিশ্চয়ই সবাই বোঝে। কেন বোঝে না? কারণ সেই ভিজুয়াল ল্যাঙ্গুয়েজে বোঝার জন্য একটা শিক্ষার দরকার। ছবি কি সেটা কিন্তু বলতে পারলে না। ছবি কাকে বলে আগে সেটা বলো। ছবি কি? আপনার কাছ থেকে শুনি, আপনার কাছ থেকে শুনি। একটি দ্বিমাত্রিক পটে রেখা এবং রং দিয়ে প্রকৃতির কোন দৃশ্য শেপ যদি আঁকা যায়, সেটা যদি প্রকৃতির সেই কথাটা বলে, তবে সেটা ছবি হয়। আচ্ছা, আর ছবি কোনটা? যেটা আমরা অক্ষর যেটা দেখছি, যেটা আমি সবসময় বই পড়ছি, আমি সবকটা ছবি দেখে আমি কিন্তু জিনিসটাকে মেলাচ্ছি। একদমই তাই। এটা যদি না হয়, কারণ ছবিটা কিন্তু আমাদের সঙ্গে এবারে ওতপ্রোতভাবে জড়িত আছে। সেটার সঙ্গে এই ছবি, সেটার সঙ্গে কিছু আলাদা আমি ভেবে পাই না, আলাদা পাই না। খুব ঠিক বলেছে, একই রকম পাই না। খুব ঠিক বলেছে। কিন্তু সেই যে ফ্ল্যাটনেস, আমরা যেটা নাকি ফ্ল্যাট, সেই মধ্যে একটি লেখা টানলাম, একটি গোল টানলাম, কমপ্লিটলি একটা ভিন্ন ভেতর থেকে। আমরা যে ভেতর থেকে যে জিনিস আসবে, সেটা ওই আজই রইল। খুব ঠিক কথা, খুব ঠিক, একদমই ঠিক বলেছেন।
তো আপনি বলছেন যে এখনকার, প্রকাশবাবু আমাদের বলছেন এখনকার যারা ছাত্রছাত্রী আছো, যারা ভবিষ্যতে ছবি আঁকতে চাও, কিংবা যারা নিজের মনের শখে এবং ইচ্ছেতে আপনারা ছবি আঁকেন, সবসময় মনে রাখবেন যে এই যে আমরা বিভিন্ন জিনিস নিয়ে স্টাডি করছি, বিভিন্ন জিনিস নিয়ে স্কেচ করছি, এবং এইটা একটা মানে অকাতরে করে যেতে হবে। এটা খুব দরকার, খুব প্রয়োজন, যেটা প্রকাশবাবুরা করেছেন। আজকের দিনে আমরা একটা প্রবণতা দেখি স্যার, যে কেউ ফার্স্ট ইয়ারে পড়ছে, সেকেন্ড ইয়ারে পড়ছে, থার্ড ইয়ারে পড়ছে, খুব একটা বেশি সবকিছু আয়ত্ত না করেই আগে এক্সিবিশন করে ফেলছে। এই ব্যাপারে আপনার মত? না, এরকম করেছে কেউ 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 করেছে, কেউ কেউ ভালো করেছে। হ্যাঁ, তারা কিন্তু ওই মানে পোর্ট্রেটের দিকে যায়, পোর্ট্রেটের দিকে যায়। পোর্ট্রেটের দিকে যায়। হ্যাঁ, এখন আজকাল বেশ কিছু ভালো শিল্পী আছে, অনেকে নানান রকম খুব ভালো কাজ অনেকে করেছে। আছে, খুব ভালো কাজ করে, হাত খুব ভালো, আচ্ছা, মিষ্টি হাত। আচ্ছা, তো এখন এই যে এত দীর্ঘ বছর আপনি কাটালেন শিল্প চর্চার সঙ্গে, শিল্প চর্চার বাইরে জীবিকার প্রয়োজনে বিভিন্ন ধরনের কাজ করেছেন, সবকিছু করেছেন। তো আমি যদি পুরনো কলকাতার গল্পের তরফ থেকে আপনাকে একটা প্রশ্ন করি, যে আপনি আপনার লাইফ নিয়ে, আপনার কাজ নিয়ে আপনার বক্তব্য কি? আমার বক্তব্য, আমার ভালো লেগেছে। ভালো লেগেছে? আমার ভালো বেশি করেছি, ভালো লেগেছে, এবং ভালো লাগাটা যদি অন্যের ভালো লাগে তাহলে আমার ভালো লাগে। সে তো বটেই। এটা ছাড়া কিন্তু আর অন্য কোনো ভালো লাগাটা ভালো লাগে না। আমি একটা করলাম, কিন্তু যত্ন করে করলাম, আমার ভালো লেগেছে, কিন্তু দেখলাম কেউ একটা একটু অ্যাডভার্স কমেন্ট করেছে, সেই কমেন্টটা দেখতে আমি দুঃখ পাইনি। এই জন্য আমি দেখছি যে আমি তাকে, তার চোখটাকে আমি হেয় করতে চাই না। তিনি তার মতো করে দিন। হ্যাঁ, নিশ্চয়ই এইটাতে আমার নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, এটা আমি মেনে নিয়েছি। এটা মেনে নেওয়াটা আমার খুব ভালো লাগে। এটা আজকে প্রকাশ বাবু আমাদের কাছে খুব একটা বড় কথা বললেন। আজকে আমরা সমালোচনা শুনলেই রেড়ে করে তেড়ে যাই, এবং সমালোচনা শুনলেই মনে হয় যে তিনি আমার বিরুদ্ধে বাইরে অন্য রকমের কথা বলছেন। কিন্তু সমালোচনা যদি কেউ করেন, তিনি তার মতো করে করেছেন। আমাদের নিজেদেরও একটু ভাবতে হবে যে আমরা কি সত্যি আমাদের মধ্যে কোনো খামতি রয়ে গেছে কিনা। প্রকাশবাবুর সঙ্গে আমাদের আজকের এই যে শান্ত সাক্ষাৎকার একদম শেষ পর্যায়ে চলে এসেছে। পুরনো কলকাতার গল্প এবং পুরনো কলকাতার গল্প সোসাইটির পক্ষ থেকে আমি শ্রী প্রকাশ দাসকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই যে এতক্ষণ সময় আমাদের দেওয়ার জন্য। আর আজকের এই সন্ধে সবশেষে বলতে চাই, যা পেয়েছি, যা দেখেছি, যা শুনেছি, তুলনা তার নাই।